প্ল্যান চেটে না কোনোদিন আত্মা আসে, না কোনোদিন আসবে। কারণ মানুষ মরে যাওয়ার পরে শরীরটা ছাই হয়ে যায়, সেখানে আত্মার আর কোনো আলাদাভাবে অস্তিত্ব থাকে না, বা কোনোদিনও থাকেনি। অরিত্র এমন জোর দিয়ে কথাটা বলল যে সেটা শুনে কেউই আর কোনো জবাব দিতে পারল না। অরিত্র ক্লাস 7-এ পড়ে। বন্ধুদের সঙ্গে বিকালের খেলা শেষ করে মাঠের একটা কোণে সন্ধ্যের অন্ধকারে বসে বসে ভূতের সম্পর্কে আলোচনা করতে করতেই প্ল্যান চেটের কথা ওঠে। তারপরেই অরিত্র এই কথাটা বলে। অবশ্য সংযম প্রথম প্ল্যান চেটের কথাটা তোলে। সংযম বলে, এমনি ভূত না থাকলেও প্ল্যান চেটে আত্মা আসে। আত্মা ঠিক বুঝতে পারে আমাকে ডাকছে, তারপরেই আত্মা সেই ডাকে সাড়া দিয়ে চলে আসে। অনেক বড় বড় লেখক, কবি এই আত্মাকে ডেকেছেন, এমনকি রবীন্দ্রনাথও আত্মাকে ডেকেছিলেন। আমি নিজে এই ব্যাপারে বইতে পড়েছিলাম। রবীন্দ্রনাথ ও পরলোক চর্চা। সংযমের কথা শুনে নিশান, আয়ুষ সবাই মাথা নাড়ল, বলল, হ্যাঁ, আত্মার ব্যাপার আছে। আমার বাবাও আত্মাকে ডেকেছিল, আমার দাদুর আত্মা এসেও ছিল। অরিত্র ভূতের গল্প পড়ে না, ভূতের কোনো সিনেমা দেখে না বা সিরিয়াল দেখে না। স্বাভাবিকভাবেই ভূতের ব্যাপারে বড় সড়ো একটা অ্যালার্জি আছে। যুক্তির বিরুদ্ধে ভূত, ঠাকুর দেবতা সম্পর্কে যে যা কিছু বলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, নিজের যুক্তি দেয়। আর ভূতের বা ঠাকুর দেবতার সত্যি সত্যি যে কোনো অস্তিত্ব নেই, নিজের যুক্তি দিয়ে তা সবাইকে বোঝানোর চেষ্টা করে। কখনো সখনো একটু জোরও দেয়, ঠিক যেমন সংযমের কথার উত্তরে জোর দিয়ে বলল। অবশ্য সংযমও একেবারে ছেড়ে দেবার পাত্র নয়। অরিত্র সহ বাকি সবাইকে নিজের যুক্তি দিয়ে বোঝাতে থাকে ভূত আছে, আত্মা আছে, এমনকি প্ল্যান চেটও হয়, শুধু নিজের যুক্তি দিয়ে নয়। যেসব মনীষী আত্মা বা প্ল্যান চেট নিয়ে পড়াশুনো বা লেখাপড়া করেছে তাদের কথাও আলোচনা করে। এই আলোচনা করতে করতেই রবীন্দ্রনাথের কথা আসে। তাদের কথার সূত্র ধরেই বলে ভূত আছে, আত্মা আছে। নমস্কার, আমি অভয়, আর আপনারা শুনছেন আমার সাথে মিডনাইট স্টোরি হান্ট। আজকের গল্প প্ল্যান চেটের ভূত। তাহলে আর বেশি দেরি না করে শুনতে থাকুন ও সঙ্গে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প প্ল্যান চেটের ভূত। সেই সন্ধ্যাতে অনেকক্ষণ ধরে আলোচনা হয়, কিন্তু ভূত আছে না নেই তার কোনো সিদ্ধান্তেই কেউ আসতে পারে না। শেষকালে সংযম বলে, ঠিক আছে, আমরা আমাদের পরীক্ষার পরে বসবো, আর আলোচনা নয়। আমরা প্ল্যান চেট করেই বোঝার চেষ্টা করব সত্যি সত্যি আত্মার কোনো অস্তিত্ব আছে কি নেই। দেখতে দেখতে তাদের পরীক্ষাও শেষ হলো। সবারই পরীক্ষা বেশ ভালোই হয়েছে, বলা যায় পরীক্ষা দিয়ে সবাই বেশ খুশি। তাই পরীক্ষা শেষ হবার সঙ্গে সঙ্গে সেই বিকালে খেলা শেষ হয়ে যাবার পর সবাই আলোচনা করতে বসে। এবারেরও আলোচনার বিষয় প্ল্যান চেট। সংযম, নিশান, রাহুল সবাই একমত প্ল্যান চেট করবেই। তবে অরিত্র বলল, আমি তোদের সাথে থাকবো, তবে আমি ওই প্ল্যান চেটের মধ্যে সরাসরি কোনো অবস্থাতেই থাকবো না। আমি দেখব, যদি সত্যি সত্যি আত্মা আসে তবে তার পরের দিনেই আমি দারুণ একটা ট্রিট দেব। আর যদি কিছু না আসে তবে তবে তোরা সবাই মিলে আমাকে খাওয়াবি। কথা মতো তারা প্রত্যেকে একটা জায়গাও দেখল যেখানে বসে তারা প্ল্যান চেট করতে পারে। ঠিক হলো, সংযমের 3 তলার ঘরটা সাধারণত ফাঁকাই থাকে, সেই ঘরেই প্ল্যান চেট করা হবে। তাদের পরীক্ষার পরে তাই বাড়ির কেউই আর কোনো আপত্তি জানাবে না। সবাই মিলে সেদিন সংযমের বাড়ির ছাদে একটা ছোটোখাটো ফিস্টেরও আয়োজন করলো। ফিস্টের কথা সবাই সবার বাড়িতে বললেও প্ল্যান চেটের কথা কেউই ভুল করে বাড়িতে জানালো না। রান্না করবার পরে সবাই একটা টেবিলের চারপাশে জড়ো হয়ে বসলো। তারপরে সবাই টেবিলের ওপর হাত রাখলো, আলো নেভালো। তারপর সবাই একসাথে চিন্তা করতে যাবে। সেই সময় সংযম বলে উঠল, হ্যাঁ রে, আমরা কাকে ডাকবো, মানে কার আত্মা ডাকবো? সবাই এই প্রশ্নটার জন্যে তৈরি ছিল না। স্বভাবতই ওর মুখের দিকে তাকিয়ে বসেছিল। শেষকালে নিশান বলল, আমাদের পাড়ার সেই কিপটে দাদুটাকে ডাক, ওকে ডেকে চল, আমরা জিজ্ঞেস করি, দাদু তুমি এত কিপটে কেন ছিলে? আহার ওখানে কেমন লাগছে? ওখানেও কি কিপটেমি করছো? নিশানের কথাতে সবাই বেশ মজা পেল। বুড়োকে
বেঁচে থাকা অবস্থাতেও ওরা খুবই জ্বালাতন করত। কতবার যে বল মেরে বুড়োর বাড়ির জানলার কাঁচ ভেঙে দিয়েছে তার হিসেব নেই। কত রকমের সব গান করতো ওই কিপটে বুড়োকে জ্বালাতন করবার জন্য। মরবার পরও যদি আবার জ্বালাতন করে তবে বুড়ো নির্ঘাত খেপে লাল হয়ে যাবে। অরিত্র কিন্তু ওদের সঙ্গে থেকেও ওদের সঙ্গে ছিল না। মানে ওরা যা যা করছিল ও সব কিছু দেখছিল, কিন্তু নিজে প্ল্যান সেট করবে না এরকম কথা দিয়েছিল। আর মিডিয়ামও যে হবে না তাও বলেছিল। ও শুধু বসে বসে দেখছিল কিভাবে ওরা প্ল্যান সেট করে বা কিপটে বুড়ো কিভাবে ওদের কাছে আসে, অবশ্য ভূত বা আত্মা হয়ে। সবাই সংযমের কথা মতো আলো নিভিয়ে একভাবে টেবিলের ওপর হাত রেখে এক মন এক প্রাণ হয়ে বসল। প্রত্যেকেই টেবিলের ওপর একটা বৃত্ত এঁকে সেই বৃত্তের পরিধি বরাবর হাত রাখল। তারপর পরিধিতে হাত রেখেই এক মনে ভাবতে আরম্ভ করলো সেই কিপটে বুড়োর আত্মার কথা। ওদিকে দুজন রান্না করছিল, আর মাঝে মাঝেই মাংসের গন্ধে তাদের মন এক ছুটে সেই মাংসের হাড়ির মধ্যে চলে যাচ্ছিল। বুঝতে পারছিল এভাবে প্ল্যান সেট করা একেবারে প্রায় অসম্ভব। প্ল্যান সেটের মাঝে অনেক বলে উঠল, এই এখন রান্নাটা থামা, আগে কিপটে বুড়োর আত্মাকে ডেকে নি, তারপর সব দেখব। অনেকের কথাতে সবাই যে খুব একটা খুশি হলো তা নয়, তবু শুনল। অনেক সংযম নিশানরা আবার প্ল্যান সেট করে কিপটে বুড়োর আত্মা ডাকবার চেষ্টা করতে লাগলো। তারা শুনেছিল প্ল্যান সেট করবার সময় যখন সেই আত্মা আসে তখন চারিদিকে জানান দেয়, মানে ঘরের জিনিসপত্র ঠকঠক করে কাঁপে, আর সেই কাঁপুনিতেই অর্ধেকজন অজ্ঞান হয়ে যায়। কিন্তু প্ল্যান সেটে বসবার ঘন্টা দুই পেরিয়ে গেলেও কিপটে বুড়োর আসবার কোনো লক্ষণই কেউ পেল না। তাই সবাই বসে বসে একরকম বোর হয়ে যেতে লাগলো। অনেক তো বলেই উঠল, সংযম রে, বসে বসে হেজে গেলাম, কিপটে বুড়ো আসবার তো কোনো লক্ষণই পাচ্ছি না ভাই। তুই ভাই ঠিক বলিসনি, অরিত্রই ঠিক বলেছে, ওই আত্মা কিচ্ছু নয়। মানুষ মারা গেলে একেবারে ছাই হয়ে যায় বা কবর হলো, ব্যাস, আর তার কোনো অস্তিত্বই নেই। অনেকের কথা শুনে নিশান বা আরও যারা যারা ছিল সবাই বলতে লাগলো, না না, ওইসব ভূত বলে কিচ্ছু নেই। বেচারা সংযমের এসব কথা শুনে চোখ ছোট হয়ে আসছিল। ওই সবাইকে জোর করেই এই প্ল্যান সেট করতে বসিয়েছিল। বলেছিল আত্মা আছেই, শুধু বুঝতে হবে আর ভাবতে হবে। কিন্তু মাঝখান থেকে অরিত্র যে এমনভাবে হিট হয়ে যাবে তা কে জানত। হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। অরিত্র সবার থেকে আলাদা একটা টুলের ওপর বসেছিল। ওদের কথাবার্তা শুনে তাড়াতাড়ি এগিয়ে এসে অনেকের মাথার পিছনের দিকে চড় মেরে বলল, কিরে, বক বক করছিস কেন? আমাকে ডাকবার সময় মনে ছিল না? এখন ডেকে উল্টো দিকে হাঁটা। অরিত্রের ঠিক এই রকম আচরণের জন্যে কেউই তৈরি ছিল না। এ কোন অরিত্র? সেই কিপটে বুড়োর গলাতেই কথা বলে, ওর মতো গলা ছাড়ে। প্রথমে সবাই ভেবেছিল অরিত্র বুঝি মজা করছে, ওদেরকে ভয় পাবানোর চেষ্টা করছে। কিন্তু কিছু সময় পরেই ভুল ভেঙে গেল। অরিত্র উঠে ঠিক কিপটে বুড়োর মতোই পায়চারি করতে আরম্ভ করল। আলো জ্বালালো, আর সেই আলোতেই সবাই দেখতে পেল অরিত্র কিপটে বুড়োর মতোই মুখের নানা রকম অঙ্গ বিকৃতি করছে। কিপটে বুড়োর মতোই মাঝে মাঝে নাকে হাত দিচ্ছে, পেট চাপে গেউ করে ঢেকুর তুলছে। তারপর একে একে সবার কাছে গিয়ে সবার মুখের দিকে তাকিয়ে জনে জনে জিজ্ঞেস করতে লাগলো, কিরে, তোর বাবা কেমন আছে? অরিত্রের এই রকম আচরণ দেখে অন্য সবার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার উপক্রম হলো। কেউই কোনো কথা জিজ্ঞেস করতে পারছিল না। কি কথাই বা জিজ্ঞেস করবে? এক অদ্ভুতরে অবস্থার মধ্যে সবাই হঠাৎ করে পড়ে গেল। 4-5 জন একটা টেবিলের চারদিক গোল করে বসে বসে অস্থিরভাবে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখছিল, কিন্তু সাহস করে কেউই জিজ্ঞেস করতে পারছিল না ঠিক কী ঘটনা, অথবা অরিত্র এমন কেন করছে। বেশ কিছু সময় পরে সংযম বাধ্য হয়ে কিন্তু বেশ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, এই অরিত্র, তুই এমন খেপামি করছিস কেন ভাই? কাকু কাকিমাকে ফোন করে বলবো কিন্তু সব। এই কথাটা শুনে অরিত্র সংযমের মাথায় জোরে একটা চড় মেরে বলল, কে কাকু? আর কি বলবি কাকুকে? আমাকে ডাকবার সময় কাকু কাকিমাকে জিজ্ঞেস করে ডেকেছিলি?
এবার আমাকে সামনে রাখ। সংযম, অনেক, নিশানরা বুঝল কিছু একটা অঘটন নিশ্চয়ই ঘটেছে। অরিত্র আর আগের বন্ধু অরিত্র নেই, অন্য কেউ হয়ে গেছে। হয়তো ওই কিপ্টে দাদুর আত্মাটাই অরিত্রের শরীরে ভর করেছে। বেগতিক দেখে নিশানরা আস্তে আস্তে উঠে পালাতে গেল। ঠিক সেই সময় অরিত্র ছুটে গিয়ে নিশানের হাত ধরে বসিয়ে বলল, এই, পালাচ্ছিস কেন? কোথায় পালাচ্ছিস? আমাকে যখন ডেকে আনলি তখন আমার সাথে বসে বসে কথা বল। কথা বলতে বলতেই অরিত্র পকেট থেকে একটা বিড়ি বের করলো। তারপর কিপ্টে দাদুর মতো একবার সামনের দিকে ফু দিয়ে তারপর পেছনের দিকে ফু দিল। তারপর পকেট থেকে দেশলাই বের করে বিড়ি ধরালো। চেয়ারের ওপর একটা পা তুলে বসে বিড়িতে দুটো টান দিয়ে বলল, আহ, কি আরাম। সংযম ঢোক গিলতে আরম্ভ করলো। অবস্থা ভালো ছিল না। অনেক বা নিশান বুঝতে পারল এভাবে সব কিছু না জেনে প্ল্যান সেট করা উচিত হয়নি। ওরা অনেককে মাধ্যম করলেও 5 জনের সবাই অল্প একটু নাড়াচাড়া করছিল। এমনকি তারা মাংসের গন্ধে চোখ মুখ বন্ধ করে আরামও নিয়েছিল। এই অবস্থাতে একমাত্র অরিত্রই একেবারে চুপ করে বসেছিল। স্বভাবতই কিপ্টে বুড়োর আত্মা ঝাঁপিয়ে এসে ভর করল অরিত্রের শরীরে। এখন কিপ্টে বুড়োর কাজকর্ম অরিত্রের মাধ্যমে বসে বসে দেখতে হবে। এমনকি কিপ্টে বুড়োকে বেঁচে থাকা অবস্থাতে অনেক জ্বালাতন করেছিল ওরা। হয়তো আত্মা হয়ে বুড়ো সেই সবের প্রতিশোধ নেবে একেবারে গুনে গুনে। ভয়ে সবার আত্মারাম খাঁচা। সংযম, অনেক আর নিশানরা ভাবতে আরম্ভ করেছিল কিভাবে এই কিপ্টে বুড়োর আত্মার হাত থেকে বাঁচবে, কিন্তু ভেবেও কোনো উপায় বের করা যাচ্ছিল না। এদিকে কিপ্টে বুড়োর ভূত অরিত্রের উপর ভর দিয়ে যেভাবে খুশি ছুটে বেড়াতে লাগলো। অবস্থা এমন যে মাঝখানে পালিয়ে যাবে সেই অবস্থাও রইল না। কিপ্টে বুড়ো মাঝে মাঝেই দরজা আটকে দাঁড়িয়ে থাকছিল। সবাই চুপচাপ। হঠাৎ অরিত্র বলে উঠল, তোরা কি জিজ্ঞেস করবার কথা ভাবছিলিস? আমি মরার পর কেমন আছি? খুব ভালো। আর আমি তো তোদের মাঝেই আছি, এই গাছ, হাওয়া, আলোর মাঝে। তোরা আমাকে দেখতে পাবি না, কিন্তু ঠিক বুঝতে পারবি। আর আমাকে ডাকলেই তো আমি চলে আসি, আসবো। সংযম হঠাৎ মুখ ফসকে বলে ফেলল, না না, তোমাকে আর আমাদের এখানে আসতে হবে না। আমরা বেশ ভালো আছি, আর তোমাকে খুব জ্বালাতন করেছি, সেই জন্যে প্রত্যেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি আবার তোমার জায়গাতে ফেরত চলে যাও, আমাদের বন্ধুকে ছিঁড়ে দাও। শেষের কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিপ্টে বুড়োর আত্মা ভর করা অরিত্র কেমন যেন খ্যাক খ্যাক করে হেসে উঠল। সে একটা বিটকেল পাগলের হাসি। অরিত্র এভাবে কখনো হাসে না। সবাই বুঝতে পারল এটা কিপ্টে বুড়োর হাসি। কিপ্টে বুড়ো এইরকমভাবে হাসত, তবে এটা ওদের অনুমান, কারণ কিপ্টে বুড়োকে কেউই কখনো হাসতে দেখেনি। যতবার দেখেছে ততবারই কিপ্টে বুড়ো তার ভাঙা জানলা দিয়ে মুখ বের করে ওদেরকে চিৎকার করেছে আর বলেছে, তোরা ফেল করবি, তোরা সব বাজে ছেলে, পচা ছেলে, তোদের বাপ মারা তোদের কোনো শিক্ষা দেয়নি, সব বাজে, তোরা সব বাজে। এখন অবশ্য কিপ্টে বুড়োর সামনে ওদের প্রত্যেকের মনে হচ্ছে বেকার বেকার তখন বুড়োকে জ্বালাতন করা হয়েছে। তখন যদি বুড়োকে না জ্বালাতন করতাম তবে বুড়ো এতটা রেগে যেত না। সংযমের অবশ্য অরিত্রের কথা মনে হচ্ছিল। বেচারা অরিত্র, মনে হয় ও নিজেও জানে না যে একটা ভূত ওর উপর ভর করে বসে আছে। ভূত যা করাচ্ছে অরিত্র তাই করছে। অবস্থা খুবই অস্থির। হঠাৎ কিপ্টে বুড়ো হাসি থামিয়ে বলল, আরে, তোদের আজ ফিস্ট আছে না? কেউ কোনো জবাব দিচ্ছে না দেখে বুড়ো আবার চিৎকার করে বলে উঠল, কি হলো? কথার জবাব দিতে হয় জানো না? সঙ্গে সঙ্গে সংযম বলে উঠল, হ্যাঁ হচ্ছে তো। সংযমের কথার মধ্যে ভয়ে ভয়ে ভাবটা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছিল। বুড়ো সেটা বুঝতে পারল। সঙ্গে সঙ্গে বলল, তোরা ভয় পেয়ে গেছিস না? ঠিক আছে, কি কি খাবার করেছিস বল। আবার সবাই চুপচাপ।
মানে ওরা বুঝতেই পারছিল না জবাবটা ঠিক করে দেওয়া উচিত। বুড়ো কিছু সময় চুপ করে থেকে আবার চিৎকার দিয়ে বুড়ো উঠল। কি হলো, জবাব পাচ্ছি না যে? এইবার নিশান জবাব দিল, ভাত আর আর ওই মুরগির মাংস। রান্না হয়ে গেছে? কিপ্টে বুড়ো জিজ্ঞেস করল অরিত্রের মুখ দিয়ে। নিশানি জবাব দিল, একটু বাকি আছে, হয়ে যাবে। আর কোনো কথা নয়। কিপ্টে বুড়োর সঙ্গে সঙ্গে দরজা খুলে যেখানে রান্না হচ্ছিল সেখানে গিয়ে রান্না করা সব খাবারগুলো হাটকে পাটকে দেখতে লাগলো ঠিক কোথায় খাবার হচ্ছে। মাংস তখনও ভালো করে সেদ্ধ হয়নি। কিপ্টে বুড়োর বেশে অরিত্র সেই আধ সেদ্ধ হওয়া মাংস তাড়াতাড়ি শেষ করে দিল। এ যেন কয়েকটা মুহূর্তের খেলা মাত্র। সংযম নিশানরা কোনো কথা ছাড়াই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো, আর অরিত্র চোখের নিমেষে সব মাংসটা একাই শেষ করে দিল। সংযমেরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। মাংস খেয়ে কিপ্টে বুড়োর বেশে অরিত্র একটা লম্বা ঢেকুর তুলে বলল, তাহলে এবার তোরা আনন্দ কর, আমার আজকের মতো কাজ শেষ হলো। অনেকদিন ভালো করে খাইনি, আজ খেলাম, ভালো লাগলো। তোরা ডাকলে আবার আসবো আমি। শেষের কথাটা বলা শেষ হবার সঙ্গে সঙ্গে অরিত্র যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গাতেই শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ল। ঘন্টা 2 পরে অরিত্রের ঘুম ভাঙল। চোখ মুছতে মুছতে উঠে এমন একটা ভাব করল যেন কিচ্ছু হয়নি। সবার চোখে মুখে তখনও ভয়ের কালো ছাপ। অরিত্রকে এভাবে উঠতে দেখে সংযম জিজ্ঞেস করল, এ ভাই তুই ভালো আছিস তো? অরিত্র খুব স্বাভাবিকভাবেই জবাব দিল, হ্যাঁ, কেন বলতো? একটু ঘুমিয়ে গেছিলাম। তোদের মিশন কত দূর? কেউই কোনো জবাব দিল না, শুধু অরিত্রের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। এতক্ষণ আপনারা শুনছিলেন প্ল্যানচেটের ভূত। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর এই রকমই নিত্য নতুন গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মিডনাইট স্টোরি হান্টকে। আজকের গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে ছিলাম আমি অভয়। গল্পের অডিও এডিটিং ও ভিডিও এডিটিং করেছে শুভ। পোস্টার এডিটিংয়ে শুভ। সমগ্র পরিবেশনায় মিডনাইট স্টোরি হান্ট। সামনের সপ্তাহে এইরকমই একটা নিত্য নতুন রোমাঞ্চকর গল্পের সাথে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণ শুনতে থাকুন ও সঙ্গে থাকুন। শুভরাত্রি।